আলিপুরের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 4 তলা 5 তলায় আগুন লাগলো, তারপরে হঠাৎ আবার 9 তলায় 10 তলায় আগুন লাগলো। যেই তলায় আগুন লেগেছে এতে ইভিএম ছিল, কটা ছিল? 4000। প্রশ্ন উঠছে, এটা কি আদৌ কোনো দুর্ঘটনা? প্রথমবার দেখছি চিফ ইলেকটোরাল অফিসার রাতারাত উনি চিফ সেক্রেটারি হয়ে গেল, যিনি চিফ ইলেকশন অবজারভার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেল। এই ধরনের ষড়যন্ত্র, প্রমাণ যাতে হারিয়ে যায়, ইভিএম ছাইভস্ম হয়ে গেছে। রাহুল গান্ধী অনেক আগেই ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন। পশ্চিমবঙ্গে সদ্যই বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানতে নারাজ যে তিনি ভোটে পরাজিত হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন ইত্যাদি ইত্যাদি। এর মাঝেই ইভিএম আগুনে পুড়ে ছাই, এমনই খবর। দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক কার্যালয়ে আগুন লেগে ইভিএম পুড়ে ছাই হয়ে গেছে। তাতে প্রশ্ন উঠছে, এটা কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি নাকি ভোট কারচুপির প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে এই কাজ কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে? তারই সঙ্গে সন্দেহ যেটা জাগছে যে কিভাবে 4-5 তলা থেকে সোজা 9 তলায় আগুন চলে যায়। এই সমস্ত ঘটনায় যখন সন্দেহ জাগছে, আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতাকে আমরা ইনস্ক্রিপ্টের পর্দায় পেয়ে গিয়েছি। প্রথমেই পরঞ্জয় স্যার, আপনাকে অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে। এই যে ঘটনা, আপনি কিভাবে দেখছেন? এটা কি সত্যিই উদ্দেশ্য প্রণোদিত ভাবে হতে পারে? বুধবার দিন জুন মাসের 10 তারিখে যে ঘটনা ঘটেছে, এটা অনেককে অবাক করে দিয়েছে। নতুন দপ্তর, আলিপুরের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে অনেক দপ্তর আছে, যেখানে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের দপ্তর, শিক্ষা বিভাগের দপ্তর, বিভিন্ন দপ্তর, আর কয়েকটা দপ্তর যেটা নির্বাচন আয়োগের, যেটা কেন্দ্র সরকারের। এবং এই সরকারের অধিকারীরা বলছে এই বাড়িতে এই এই বাড়ির ভেতরে যেই তলায় আগুন লেগেছে এতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ছিল। কটা ছিল? বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন সংবাদ মাধ্যম আলাদা। আমি কয়েকটা জায়গায় পড়েছি 4000, আবার কয়েকজন বলছে 3000, আবার কয়েকজন বলছে 2000। একটা এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম একটা গঠন করা হয়েছে, তারা বলবে। তাদের রিপোর্ট কবে আসবে কবে আসবে না আমরা জানি না। তবে এই শুভেন্দু অধিকারীর যে নতুন সরকারের এইখানকে আগুন এবং যে এই যে জরুরি, যে বিশেষ জরুরি সেবার যে মন্ত্রী কৌশিক চৌধুরী, উনিও বলেছেন যে একটা এর পেছনে একটা কোনো একটা ষড়যন্ত্র হতেও পারে। উনি বলেছেন, আমি বলছি না, উনি বলেছেন। এখন অদ্ভুত হলো, 4 তলা 5 তলায় আগুন লাগলো, তারপরে হঠাৎ আবার 9 তলায় 10 তলায় আগুন লাগলো, কি করে আমি জানি না, এটা কেউ বুঝতে পারছে না। এবং এইখানে এই যে ইভিএম গুলো ছিল, কোথাকার ইভিএম ছিল? কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কেউ জানে না। এবং যতদিন এবং যতক্ষণ আমরা নির্বাচন আয়োগের কাছ থেকে একটা অফিসিয়াল কোনো একটা আমরা কোনো একটা তথ্য বা কোনো একটা স্টেটমেন্ট আসে, এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের একটা কারচুপিকে ঢেকে রাখার জন্যে, প্রমাণ যাতে হারিয়ে যায়, ইভিএম ছাইভস্ম হয়ে গেছে, এই সন্দেহ সাধারণ মানুষের কাছে তাদের মনে থাকবে। এর কারণটা কি? এবার পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়েছে, এই বিধানসভা নির্বাচনে কয়েকটা ঘটনা হয়েছে যেটা অভূতপূর্ব, যেটা ভারতবর্ষের ইতিহাসে আগে আমরা দেখিনি। এমনকি আমি বলতে পারি যে বিশ্বের ইতিহাসেও এই ধরনের যা ঘটনা হয়েছে এটা আগে আমরা দেখিনি। তো আমরা আসি এগুলি নিয়ে একের পর এক। সঙ্গীতা, শুরু করি। একদমই একদমই। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলছেন যে
এখানে তাকে হারিয়ে দেওয়া হয়েছে জোর করে, তিনি হারেননি, আদতেই কতটা সত্যতা রয়েছে ওটা যদি কতটা বলেন? সত্যি বা মিথ্যে এটা নিয়ে হুম। আমরা কথা বলবো। আমি আমি অঙ্কটা তোমায় দেখিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে শুভেন্দু অধিকারী 15,105 ভোটে উনি হেরে গেলেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী পেয়েছিল 73,917 এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 58,112। তো তফাৎ হচ্ছে 15,105। এই ভবানীপুর থেকে সব মিলে প্রায় 48,000 লোকেদের নাম নেই বা আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তার মানে কি, তারা যদি ওদের নাম যদি ভোটার তালিকায় থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জিতেও যেতে পারেন। তারা সবাই শুভেন্দু অধিকারীকে ভোট দেবে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে বা যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে কয়েকটা জিনিস একটু অদ্ভুত অনেকের লেগেছে। ওই ভবানীপুরে 24% কাছাকাছি মুসলমান, কিন্তু যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের ভেতরে 40% মুসলমান। এইটা আমরা কিন্তু অন্য জায়গায়ও দেখেছি, নন্দীগ্রামেও দেখেছি, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় দেখেছি। এই জন্যে লোকের মনে সন্দেহ যে যেইভাবে এসআইআর বিশেষ নিবিড় সংশোধনটা হয়েছে, এক শ্রেণীর লোক, সংখ্যালঘু যারা, তাদের নাম বেশি বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইটাই কারচুপি। আমরা একটু পিছিয়ে যাই। এই যে কারচুপি, রিগিং এবং বৈজ্ঞানিক কারচুপি, সায়েন্টিফিক রিগিং, এই ধরনের অভিযোগ না আজ না, বহু বছর ধরে আমরা শুনেছি পশ্চিমবঙ্গে। কংগ্রেস আমলে শুনেছি, 77-এর পর 34 বছর যখন বামফ্রন্ট রাজত্ব করেছে, 7বার নির্বাচন জিতেছে, সেই সময়ও আমরা শুনেছি লোকেদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থী তারা তাদের নাম মানে ওই যে মানে নমিনেশন দেওয়ার জন্য সেটাও ওদের দেওয়া হচ্ছে না। বহু জায়গায় পঞ্চায়েতে নির্বাচন হয়ে গেছে একতরফা, কেউ বিরোধ করেনি। এটা আমরা কংগ্রেস আমলে এই ধরনের অভিযোগ আমরা শুনেছি, বাম ফ্রন্টের সময় শুনেছি, এবং তৃণমূল কংগ্রেসের 15 বছরও আমরা শুনেছি। কিন্তু এইবার এই বিধানসভা নির্বাচনে যা হয়েছে, আমার মনে হয় না এই দেশের ইতিহাস এবং বিশ্বের ইতিহাসে এই ধরনের যা যা হয়েছে আমরা আগে দেখেছি। আমরা কয়েকটা অঙ্ক তোমাকে দেখিয়ে দিই। নির্বাচনের আগে ভোটার তালিকায় ছিল 7,66,00,000 লোকেদের নাম ভোটার তালিকায়, 7,66,00,000। এসআইআর এর পর ওটা 6,77,00,000 নাম রইল। তার মানে 91 লাখ লোকেদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। এতে হ্যাঁ নিশ্চয়ই অনেকে মারা গেছে, অনেকে নাম দুবার আছে, অনেকে ঠিকানা বদলে ফেলেছে। তো আমি বলছি না যে সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়নি, কিন্তু প্রথমবার আন্ডার অ্যাডজুডিকেশন, প্রথমে 27 লক্ষ, পরে আরো 7 লক্ষ নাম, প্রায় 34 লক্ষ লোকেদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে কি, তারা নালিশ করেছে, তারা কমপ্লেন করেছে বলে আমাদের নাম ভোটার তালিকায় থাকা দরকার নেই। এবং যেটা আগে আমরা কোনোদিনও দেখিনি। প্রথম, আমাদের দেশে সবচেয়ে উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একবার না দুবার বলেছে এবারে তোমাদের নাম নেই ভোটার তালিকায়, সামনের বার তোমার যদি নাম চলে আসে ভোটার তালিকায় তোমরা ভোট দিতে পারবে। এই যে অদ্ভুত ধরনের কথা, যে আমাদের সুপ্রিম কোর্টের সবচেয়ে উচ্চ আদালতের জজ সাহেব জয়মাল্য বাগচি, যার পাশে
বসে আছেন আমাদের দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত। এটা আমাকে অবাক করে দিয়েছে। আমি একলা কেন, অনেকে এই ধরনের ভাষা যে সুপ্রিম কোর্টের জাজেরা ব্যবহার করবে, ইনক্লুডিং যেই বেঞ্চ যেখানে চিফ জাস্টিস বসে আছে, এটা আমরা আগে দেখিনি। আমরা আরো কয়েকটা কথা বলা দরকার। আমরা প্রথমবার দেখছি যে সুপ্রিম কোর্ট আদেশ করলো যে পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার জুডিশিয়াল অফিসার এসে এই রাজ্যে বলবে কে ভোট দিতে পারবে বা দেবে না। কলকাতা হাইকোর্টের যে চিফ জাস্টিস ছিলেন উনি পদত্যাগ করলেন পরে। যেই কাজটা কয়েক দিনের ভেতরে, কয়েক সপ্তাহের ভেতরে করার চেষ্টা হয়েছিল, অনেকে মনে করে যে এটা 4 বছরের কাজ, 4 বছর লাগবে। 19টা ট্রাইব্যুনাল হয়েছে, তাদের সুবিধা কিছু দেওয়া হয়নি। প্রথমে যে 27 লক্ষ নাম ছিল, শেষ পর্যন্ত 1.5 লক্ষ লোকেদের নাম ওরা অ্যাডজুডিকেট করতে পারলো, এবং এদের ভেতরে 99 লোকেদের নাম ভোটার তালিকায় ঢুকে গেল। তারপরে বলা হলো যে না, আসলে 27 লক্ষ না, 34 লক্ষ নাম। শেষ পর্যন্ত তাও কয়েক হাজার, 4,500 লোকেদের নাম আবার ভোটার তালিকায় ঢুকে গেল। ভোটারের ঠিক ভোট দেওয়ার একদিন আগে পর্যন্ত বলছে চিন্তা করো না, একদম শেষ মুহূর্তে যারা প্রতিবাদ করবে যে আমাদের নাম নেই ভোটার তালিকায়, তাদের একদম 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে তাদের আশা দেওয়া হচ্ছে না তোমাদের ভোট থাকতেও পারে। 2 দফায় ভোট হয়ে 24 এপ্রিল এবং 29 এপ্রিল এবং 4 তারিখ মে মাসে এটা পুরো হলো ঘটনা। আমি অনেক কিছু আরো বলতে চাই, আমাকে একটু সময় দাও। প্রথমবার নির্বাচন আয়োগ এই রাজ্যে 483 অফিসারদের ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, একদম মুখ্য সচিব, চিফ সেক্রেটারি থেকে, পুলিশ চিফ থেকে একদম বিডিও পর্যন্ত। এটা বেআইনি কথা বলছি না, এর ক্ষমতা আছে নির্বাচন আয়োগের পর, মডেল কোড অফ কন্ডাক্ট হওয়ার পর ওদের ক্ষমতা আছে। কিন্তু এত লোককে যে ট্রান্সফার করা হবে এর আগে আমরা দেখিনি। আমরা প্রথমবার দেখেছি 2.5 লক্ষ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সেস, এতে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আছে, ইত্যাদি ইত্যাদি, সশস্ত্র সীমা বল, এরা সব এসছে। কেন? যে তারা চায় যে নির্বাচন স্বাধীনভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়। হলো, নির্বাচনের পরে কি হলো? ওরা তো তখনও ছিল রাজ্যে। যে মারপিট, যে বুলডোজার, যে অভিযোগ, তখন কি করছিল আমাদের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস? একটু এগিয়ে যাও। আমরা প্রথমবার দেখছি যে চিফ ইলেকটোরাল অফিসার উনি চিফ সেক্রেটারি হয়ে গেলেন, রাতারাত উনি চিফ সেক্রেটারি হয়ে গেলেন। যিনি চিফ ইলেকশন অবজারভার উনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেলেন। মানে এতে কোনো লুকোবারও দরকার ছিল না। আমরাও এই ধরনের আগে দেখিনি। কিন্তু গল্পটা এখানেও শেষ হচ্ছে না। শেষ হচ্ছে না কারণ এই যে বললাম না, এটা আমাদের দেশ কেন, বিশ্বে হয়নি। এটা পরাকলা প্রভাকর, উনি ফ্রন্ট লাইনে 21শে মে একটা লেখা ওনার প্রকাশ করা হয়েছে। উনি কয়েকটা কথা বললেন। অমিত শাহ এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কলকাতা থেকে চলছিল প্রায় 2 সপ্তাহ। অমিত শাহ প্রায় 50টা মিটিং করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী সাহেব 18টা র্যালি করেছিলেন। তারপরে কি হলো? হ্যাঁ, বিজেপি তো জিতে গেল। আমরা সেই নিয়েও আরেকটু কথা বলবো। কিন্তু তার আগে যেটা আমার বলার দরকার ছিল, যেই গতিতে ভোট দেওয়া হয়েছে বিশ্বে আগে কখনো দেখা হয়নি। যে ভোট দিতে যায় একটা বুথের ভেতরে কি কি করতে হয়? প্রথমে দেখাতে হয় যে তোমার নাম ওই তোমার এপিক ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ডে তুমি কি 1 লোক, বা আধার কার্ডে তুমি 1 লোক। তারপরে যে পোলিং বুথের এজেন্ট একটা তোমার নামটা টিক করে দিল, তুমি গিয়ে গেলে বুথের ভেতরে ঢুকে পড়লে, তখন একটা ফর্ম থাকে 17A,
ওখানে তখন আরেকবার টিক করে দিল যে তুমি সত্যি যে মানুষ, তুমি ভোট দিতে এসছো, তুমি ওই একই লোক কিনা। তারপরে কি হলো, তোমার আঙুলে একটা ওই ইনডেলিবল ইঙ্ক লাগিয়ে দেওয়া হলো। তারপরে কি বলা হলো, যাও ওইখানে গিয়ে ভোট দাও। ভোটের 4টে মেশিন আছে, একটা হলো ইভিএম, ইলেকট্রাল ভোটিং মেশিন, মাঝখানে একটা কন্ট্রোল ইউনিট আছে, নিচে একটা ব্যাটারি আছে, আর চতুর্থ যে যে যন্ত্রটা আছে সেটাকে বলা হয় ভিভিপ্যাট, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। তুমি যে বাটনে, যে বোতামটা টিপলে, ধরো তুমি ওই কমলের, তুমি তারপরে দেখতে পাচ্ছ ভিভিপ্যাটে ওই কমলের সিম্বলটা এসছে কিনা 7 থেকে 8 সেকেন্ড মতো, 7, 8, 9 সেকেন্ড মতো থাকে, তুমি দেখলে তারপরে তুমি সন্তুষ্ট হয়ে চলে গেলে। যদি ধরো তুমি তুমি ধরো কমলে দাবিয়েছো, তুমি দেখলে কাস্তে হাতুড়ি, তখন তুমি সেই সময় ওইখানে গিয়ে তুমি নালিশ করতে পারো, কমপ্লেন করতে পারো। আচ্ছা, পুরো প্রসেসটা যেন পরাকালা প্রভাকরটা উনি গুণে দেখেছেন। উনি এই পুরো সময়টা 50 সেকেন্ড, 53 সেকেন্ডের একটু বেশি, 53.7 সেকেন্ড লেগেছে প্রত্যেক ভোটারে, পুরো রাজ্যে। এটা পুরো বিশ্বে হয়নি আগে, ওয়ার্ল্ড রেকর্ড, পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। আচ্ছা, আর একটু এগিয়ে যাও, কি মানে ফলাফল কি হলো, ফলাফলটা কি হলো এটাও সবাই জানে, তবুও আমরা একটু বলতে চাই, আমি একটু বলতে চাই কয়েকটা কথা। হলো, ভারতীয় জনতা পার্টি ভোট শেয়ার ছিল 38.4%, এটা 7.81% বাড়লো, ওটা বেড়ে 46.2% এবারে এলো। তার মানে 7.8% বেড়ে গেল। টিএমসির ভোট শেয়ার 48.55% ছিল, সেটা নেমে গেল 41.12%। তার মানে 7.43% কমে গেল। তার মানে দুটো দলের মাঝামাঝি ভোটের যে ব্যবধান, যে গ্যাপ, সেটা 5%-র কাছাকাছি। তোমার মনে আছে ডক্টর অশোক লাহিড়ীর সঙ্গে আমি যখন সাক্ষাৎকার করেছিলাম, উনি বলেছিলেন 5% সুইং ফ্যাক্টর। তার মানে 10% মানুষ যারা আগে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি, তারা যদি এবার দেয়, ভারতীয় জনতা পার্টি জিতে তো গেল। ঠিক তাই হলো। কি হলো, বিজেপি 77 সিট ছিল, আসনটা ছিল 2021-এ, এবার 207, তৃণমূলের 215 ছিল, ওটা 80-তে নেমে গেল। তারপরে কি হয়েছে, ফলতায় অনেক জেতার গল্প, পর সেটা আরো নিয়ে আসন সংখ্যাটা বেড়েছে বিজেপির, ফলতায় জয়ের পর নিশ্চয়ই 209। এই ধরনের অনেক কিছু হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, আজকে না হয়তো আরেকটা দিন আমরা কথা বলবো। আমি একটা কথা খালি বলে শেষ করতে চাই, এটা দুটো সংবাদ মাধ্যম, মানে এটা হলো, একটা হলো অল্ট নিউজ, জুন মাসের 10 তারিখে একটা লেখা বার করেছে, এর আগে বেরিয়েছে তোমার কি বলে স্ক্রোল, 21শে মে, এরা দুটো রিপোর্ট বার করেছে। সংক্ষেপে এটা আমরা বলি, বুথ নম্বর 164, তোমার দপ্তরের পাশে, নিউ টাউন রাজারহাটে, সিপিএম, কমিউনিস্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, এআইএসএফ, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, তাদের যে প্রার্থী ছিল সপ্তর্ষি দেব, তাই একটা ভোট পেল এই বুথ থেকে। তারা অবাক, বলো আমরা তো অনেকে মিলে ভোট দিয়েছিলাম, একটা ভোট কি করে হলো? তৃণমূল কংগ্রেসে যে তাপস চ্যাটার্জি, ওই বুথ থেকে, 164 নম্বর বুথ থেকে 5টা ভোট পেল। আর ভারতীয় জনতা পার্টির যিনি যেই প্রার্থী জিতলেন, সে 637 ভোট ছিল ওখানে, 656 জিতে গেল। এখানে শেষ হচ্ছে না, এই বুথে প্রায় 88% লোক মুসলমান। ভারতীয় জনতা পার্টি 97% ভোট পেল এদের কাছ থেকে। অনেকে একটু অবাক হয়ে গেল। 164 নম্বর বুথ এবং 165 নম্বর বুথ পাশাপাশি, সেখানে 65
নম্বরে পীযূষ কানোডিয়া, যে বিজেপির প্রার্থী, সে 32 ভোট পেয়েছিল। সপ্তর্ষি দেব বামেদের প্রার্থী, সে 299 পেয়েছিল, এবং তাপস চ্যাটার্জি তৃণমূলের 29টা পেয়েছিল। সবকিছু ঘুরে গেল। কি অদ্ভুত ব্যাপার, যেই দিন ভোট গণনা হচ্ছে সেখানে বুথ লেভেল এজেন্ট বলল যে এটা কি করে হতে পারে, 2 ঘন্টা ভোট হয়নি কেন? বুথ লেভেল এজেন্টরা বলল যে ইভিএম এ যা দেখাচ্ছে ভোটের নম্বর আর যারা ভোট দিয়েছে তাদের ভেতরে 52টা নাম, 52টা বেশি ভোট করেছে। 2 ঘন্টা বন্ধ হয়ে গেল। তারপরে ভোট চললো। তারপরে ভোট শেষ হওয়ার পরে রাত 11টা পর্যন্ত গণনা হচ্ছে। সেই গণনার পর বুথ নাম্বার 164 নিউ টাউন রাজারহাটে দেখানো হলো যে তৃণমূলের তাপস চ্যাটার্জি 316 ভোটে এগিয়ে গেলেন। তারপরে আরো একটা অদ্ভুত হয়ে গেল, মধ্যরাত, রাত 11টা-12টার সময় কেউ বললো যে আবার গোনো, রিকাউন্ট করো। কে কে এটা আদেশ দিয়েছে? নির্বাচন আয়োগ কেন মেনে নিল? এটাও অনেকে অবাক হয়ে গেল। এই যে তাপস চ্যাটার্জি, যে রাত 11টার সময় 316 ভোটে এগিয়ে গেলেন, মধ্যরাতে তিনি 316 ভোটে হেরে গেলেন এবং পীযূষ কানোডিয়া জিতে গেলেন। এই ধরনের গল্প তো আমি আমার জীবনে শুনিনি। আমার 70 বছর বয়স হয়ে গেল, আমি প্রায় 50 বছর সাংবাদিকতা করছি, এই ধরনের কারচুপির গল্প আমি আগে শুনিনি। আমরা চিরকাল জানতাম যে পশ্চিমবঙ্গ একটা অভিনবত্তা আছে, কিন্তু এই ধরনের অভিনবত্তা, এই ধরনের ঘটনা যে এই রাজ্যে হবে, এটা আমরা ভাবিনি। তো সোজা কথা, যদি এসআইআর না হতো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির ভেতরে যে লড়াইটা, হাড্ডাহাড্ডির লড়াই হতো। যদি এসআইআর না হতো, তাহলে একই সঙ্গে যদি তৃণমূলের সঙ্গে আমরা যদি বাম এবং কংগ্রেসের ভোট জুড়ে দিই, আবার সেই হাড্ডাহাড্ডির ব্যাপারে যে কেউ জিতে যেত। কারণ আমরা সবাই অবাক হয়ে গেলাম, 70% ভোট আর 70% সিট পাবে ভারতীয় জনতা পার্টি। এটা আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি নিজে ভাবেনি। ওরা ভেবেছিল ওরা জিতবে, ওরা আশাবাদী ছিল যে ওরা জিতবে, যে ওরা 70% ওদের প্রার্থী বিধায়ক হবে, এটা ওদের কল্পনার বাইরে ছিল। মহারাষ্ট্রে এই ধরনের ঘটনা হয়েছিল, বিহারেও হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সবাইকে ছেড়ে দিয়েছে, সবাই আগে বেরিয়ে গেছে। নাম্বার 1 ইন এই যে এসআইআর, বিশেষ নিবিড় সংশোধন। বোঝা গেল যে এসআইআর আসলে মূল যে খেলা সেটা খেলেছে। বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্লোগান দেওয়া হতো খেলা হবে, সেই এসআইআরই একেবারে আসল খেলাটা খেলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য। আগামীতে আশা করছি আরো অন্যান্য বিষয়ে আলোচনায় আমরা আপনাকে পাবো। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।